গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের পিওপি ব্যালেন্স অফ পেমেন্টের উপর এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এর আগেরও একটা ক্লাসে আমি ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ ফরেন ট্রেডের জায়গা থেকে কিছু কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আবার আমি ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের ওপেন ইকোনমি যে এক্সটার্নাল বা ফরেন ট্রেড সেক্টর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে তো থাকেই, প্লাস যারা তোমরা অডিট অ্যাকাউন্টের পরীক্ষা দাও, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দাও, তাদের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন্স থাকবে। তো আজকে আমি সে কারণে তোমাদের এই বিওপির ওপর আরও কি টাইপের কোয়েশ্চেন্স হতে পারে এবং তার আনসার কি এবং কেন উইথ এক্সপ্লানেশন আমি দেওয়ার চেষ্টা করছি। First questions: which among the following could be said to be an open economy? A nation that follows the doctrine of the free market and laissez-faire economies, a nation that trades with other nations in goods and services and financial assets, an economy that operates without government intervention, none of the above. তাহলে পরিষ্কার ওপেন ইকোনমি মানে যখন আমি ট্রেড করব। ফ্রি মার্কেট ল্যাসাফেয়ার ইকোনমি কিন্তু আমার ওপেন ইকোনমি যে এটা তা কিন্তু বলে না। অর্থাৎ অপশন এ এবং অপশন সি প্রায় একই, অর্থাৎ লিবারেট ইকোনমি যেখানে সরকারের নিয়ন্ত্রণ নেই। তার মানে এই নয় সরকার নিয়ন্ত্রণ নেই তারা অন্য দেশের সঙ্গে ট্রেড করবেই। তাই এখানে আনসার হবে এ নেশন দ্যাট ট্রেড উইথ আদার নেশনস in goods and services and financial assets. তাহলে আনসার বি, the records of exports and import in goods and services and transfer payments is known as current account, budget surplus, economic leakage, degree of openness. কি বলছে? The records of export and import in goods and services and transfer payment is known as, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে, গুডস এবং সার্ভিস অ্যান্ড ট্রান্সফার পেমেন্ট, তাদেরকে নিয়ে কি করবো? তাদেরকে কোন অ্যাকাউন্টে ফেলবো? যদি আমরা বলতো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস তাহলে বলতাম ট্রেড অ্যাকাউন্ট। যদি বলতো সার্ভিসেস, যাকে আমরা বলি ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ইনভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, গুডস হচ্ছে ভিজিবল, সার্ভিস হচ্ছে ইনভিজিবল, তাহলে তাকে আমরা বলতাম ব্যালেন্স অফ সার্ভিস জায়গা রাখতাম। ট্রান্সফার, বিভিন্ন পেনশন, বিভিন্ন ফিস আদান প্রদান, তাহলে এটা হচ্ছে ইউনিল্যাটারাল পেমেন্ট। তাহলে আমরা যদি তিনটেকে একটা অ্যাকাউন্টে রাখি তাহলে এটা সারা বছর ধরে চলে। তাহলে সারা বছর ধরে ডিউরিং এ পিরিয়ড যেটা চলে তাকে আমরা বলি কারেন্ট, আর যেটা পয়েন্ট অফ টাইম হয় তাকে আমরা বলি ক্যাপিটাল। তাহলে ভিজিবল এক্সপোর্ট ইম্পোর্ট, ইনভিজিবল এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল মানে আনরিকোয়েটেড। ধরা যাক আমাদের দেশে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেন বা একজন বিখ্যাত ইকোনমিস্ট, আমাদের আগে চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিল কৌশিক বাসু, এরা বিদেশে কাজ করছে। ধরা যাক বিদেশে এরা কাজ রিটায়ারমেন্ট করার পর দেশে এলে, তাহলে এদের পেনশন, এদের গ্র্যাচুইটি, এদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, তাহলে সেটা ওই দেশ পাঠাতো আমাদের দেশে। তাহলে ট্রান্সফার, তার বিনিময়ে আমাদের দেশকে কিছু দিতে হতো না। তাহলে এর নাম একতরফা।
ইউনিল্যাটারাল বা আনরিকোয়েস্টেড। তাহলে এইগুলো যেহেতু সারা বছরের যে কোনো সময় হতে পারে, তাই আমরা এদেরকে রাখবো কারেন্ট অ্যাকাউন্ট। যদি শুধু এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস, ইম্পোর্ট অ্যান্ড গুডস হতো ভিজিবল, তাহলে রাখতাম ট্রেড অ্যাকাউন্ট। যদি শুধু রাখতো সার্ভিস মানে ইনভিজিবল, তাহলে ব্যালেন্স অফ ইনভিজিবল বা ব্যালেন্স অফ সার্ভিসে রাখতাম। আর এইটা রাখতাম ইউনিল্যাটারাল পেমেন্টে বা রিসিপ্ট, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট। এক্সচেঞ্জ রেটস for one currency against another currency are known as real exchange, nominal exchange rate, superfluous exchange rate, none of the above. সাধারণত আমরা এক্সচেঞ্জ রেট বলতে নমিনাল অর্থাৎ মার্কেটে যে ভ্যালু সেই অনুযায়ী যখন আমরা পরিমাপ করব তখন সেটাকে আমরা বলি নমিনাল এক্সচেঞ্জ রেট। আর যখন আমরা রিয়েল ভ্যালুর সাপেক্ষে এটাকে পরিমাপ করব তখন আমরা তাকে বলবো রিয়েল এক্সচেঞ্জ রেট। অর্থাৎ ইনফ্লেশনটাকে যখন আমরা ডিফ্লেক্ট করে মাপবো তখন হচ্ছে এটা রিয়েল এক্সচেঞ্জ রেট। দ্য রেশিও অফ ফরেন রেটস টু ডোমেস্টিক রেটস মেজার্ড ইন দ্য সেম কারেন্সি ইজ, কি বলছে, রেশিও অফ ফরেন রেটস টু ডোমেস্টিক রেট মানে আমার ডোমেস্টিক কারেন্সি এবং ফরেন কারেন্সির মধ্যে যে অনুপাত, অর্থাৎ $1 সমান 70 টাকা বা $1 সমান 50 টাকা, measured in the same currency is known as real exchange rate, nominal exchange rate, superfluous exchange rate, none of the above. তাহলে যখন আমরা রেশিও অফ ফরেন রেটস টু ডোমেস্টিক রেটস অর্থাৎ ফরেন রেট এবং ডোমেস্টিক রেটের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব একই কারেন্সি, সেম কারেন্সি অর্থাৎ ডলার বা টাকা, তখন সেটা হবে রিয়েল এক্সচেঞ্জ রেট। কারণ একই কারেন্সিতে প্রাইস ইনফ্লেশনটাকে ডিফ্লেক্ট করে দেওয়া হয়। তার কারণ আমারও যে ডলারে মাপা হয় ওদেরও যদি ডলারে মাপা হয় তাহলে ডলারে যে ইনফ্লেশন সেটা দুটোতে ইনক্লুড করা আছে, তাহলে দুজনকে ক্যান্সেল আউট করবে। Which among the following is taken as the real measure of country's international competitiveness? এর মধ্যে কোনটা প্রকৃতভাবে পরিমাপ করবে আন্তর্জাতিক প্রতিযোগিতা মুখীনতা? রিয়েল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট, সুপারফ্লাস এক্সচেঞ্জ রেট। তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতাটা প্রকৃতভাবে প্রকাশ পাবে যখন আমরা রিয়েল এক্সচেঞ্জ রেটে আসবো। নমিনাল এক্সচেঞ্জ রেটে এটা পাবো না, কারণ এক একটা দেশে যে একরকম ইনফ্লেশন হয়, ইনফ্লেশন রেটের অনুযায়ী সেখানে প্রকৃত কম্পিটিভনেসটা আমরা পাবো না। কিন্তু প্রকৃত কম্পিটিভনেসটা পাবো যখন তোমার দেশে আমার দেশে একই ইনফ্লেশন, মুদ্রার ভ্যালুয়েশন একই, তখন বুঝতে পারবো যে ইন্টারন্যাশনালি কোন কান্ট্রি বেশি কম্পিটিটিভ বা কম। When the exchange rate is determined by the market forces of demand and supply, it is known as real, nominal, superfluous, floating. তাহলে ফ্লোটিং মানে যখন চেঞ্জ করছে as per rate of exchange বলা হয়, PAR মানে হচ্ছে যখন এটা ফ্লেক্সিবল বা ফ্লোটিং বা পার এক্সচেঞ্জ রেট, এইটা তৈরি হয় ইকুইলিব্রিয়ামটা ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ এবং সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ, তাই একে বলা হয় ফ্লোটিং। অর্থাৎ এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে হয়, তাকে আমরা বলি ফ্লোটিং বা ফ্লেক্সিবল বা পার এক্সচেঞ্জ রেট। দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়াজ প্রিভ্যালেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম 15th century to 18th century, 9th century to 18th century, from 1870 till First World War, from 1670 till First World War. তাহলে এইটা আনসার হচ্ছে from 1870 till First World War আমাদের ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ডের সাপেক্ষে আমরা মুদ্রার মূল্যমানটাকে দেওয়া নেওয়া করতাম। When was the International Monetary Fund set up? International Monetary Fund কবে সেট আপ করা হয়? এইটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের জন্ম 1944, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ লগ্নে, এবং ব্রেটন উডস
ব্রেটন উডস সিস্টেমে এই IMF এর জন্ম হয়, International Monetary Fund, 1944. An increase in foreign income generally leads to তাহলে ফরেন ইনকাম যদি বাড়ে তাহলে এটা কি ইন্ডিকেট করবে? ইনক্রিজ এক্সপোর্ট, ইনক্রিজ ডোমেস্টিক আউটপুট, ডিক্রিজ এক্সপোর্ট, ইনক্রিজ ডোমেস্টিক আউটপুট, ডিক্রিজ এক্সপোর্ট, ডিক্রিজ ডোমেস্টিক আউটপুট, ইনক্রিজ এক্সপোর্ট, ডিক্রিজ ডোমেস্টিক আউটপুট। তাহলে অ্যান ইনক্রিজ ইন ফরেন ইনকাম, পরিষ্কার। তাহলে ফরেন ইনকাম মানে আমার বিদেশ থেকে আসছে, তাহলে আমার বিদেশ থেকে যেটা আসছে সেটা প্লাস আমার ঘরের ভেতরেও যেটা হচ্ছে, অর্থাৎ এখানেও তো বিদেশিরাও তৈরি করছে, তাহলে সেই জায়গাটাকে নিতে হবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এই জিনিসটা, তো আমরা যেটা বলবো যে এখানে অ্যান ইনক্রিজ ইন ফরেন ইনকাম মানে ইনক্রিজড এক্সপোর্ট, ইনক্রিজ ডোমেস্টিক আউটপুট। তাহলে ডোমেস্টিক আউটপুট মানে আমার দেশের ভেতরে জাপানিজ, আমেরিকান, ব্রিটিশ সবাই রয়েছে, এরাও ইনকাম করছে, তাহলে এরা ফরেনার, এরা রিসিভ করছে আমার ডোমেস্টিক্যালি আমার বাউন্ডারির মধ্যে, আর এক্সপোর্ট বাড়িও যেটা আছে, তাহলে সবটাই। তাই এখানে এ আনসার, প্রকৃত আনসার এ। এই যে বলে দিচ্ছে ব্যাখ্যা, ফরেন ইনকাম ইজ ব্রট বাই এক্সপোর্ট and leads to further exports in future, and increased export means increase in domestic output to meet the demand of export. ঠিক আছে? What records a country's transactions made by individual firms and government bodies with the rest of the world? What records a country's transaction with the rest of the world? তাহলে একটা দেশের সঙ্গে অন্যান্য দেশের যে বাণিজ্য সেটাকে রেকর্ড করা হবে কোথায়, কিসে? ট্রেড ডেফিসিট, ক্যাপিটাল বাজেট, ফরেন ইম্পোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট। উত্তর হবে ব্যালেন্স অফ পেমেন্ট, অ্যান্সার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে আশা করি তোমরা এই যে এমসিকিউ গুলো দেখলে ব্যালেন্স অফ পেমেন্টের ওপর, খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে, পড়বে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমরা বেলটাতে রিং করে রাখবে, যাতে আমার ক্লাস যখনই হবে তখনই যাতে তোমরা জানতে পারো যে কখন আমার ক্লাস হচ্ছে। এবং যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।